আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের প্রতিবেদন উপস্থাপিত বিষয় হচ্ছে ইএসডিও কর্তৃক পরিবেশ সুরক্ষা কার্যক্রম। সাম্প্রতিক বছরগুলোতে দেশে পরিবেশ সুরক্ষায় পরিবেশ বান্ধব কৃষি, জৈব কৃষি, নিরাপদ খাদ্য ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সরকারি ও বেসরকারিভাবে নানা রকম কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম উন্নয়ন সংস্থা হচ্ছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইএসডিও। ঠাকুরগাঁও ভিত্তিক এ প্রতিষ্ঠানের কার্যক্রম বর্তমানে দেশের 54টি জেলায় বিস্তৃত। এর সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে গ্রামীণ জনপদে পরিবেশ উন্নয়ন। সূচনা থেকে ইএসডিও পরিবেশকে কেন্দ্র করে তার সামগ্রিক কার্যক্রমকে আবর্তন করেছে এবং এখনও সেই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরিবেশকে আমরা বিবেচনা করি নানাবিধভাবে। এটি একদিকে যেমন পরিবেশ সুরক্ষা এবং আরেকদিকে পরিবেশ সচেতনতা এবং সামগ্রিকভাবে এটিকে একটি ইন্টিগ্রেটেড কৌশলের মাধ্যমে এই পরিবেশের সামগ্রিক পরিবর্তন করে বা অবস্থার উন্নয়ন করে এটিকে একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার চেষ্টা করা। আপনারা পরিবেশ নিয়ে কাজ করছেন, কিন্তু আমরা জানি বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু। সে ক্লাইমেট চেঞ্জের সাথে সংগতি রেখে আপনাদের পরিবেশগুলো কীভাবে কাজে অগ্রগতি করছেন আপনারা? না, আমরা মনে করি যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রটি মূলত পরিবেশের সাথে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা যদি সামগ্রিক পরিবেশকে এনভায়রনমেন্টাল যেটা সাস্টেনেবিলিটির জায়গায় যেতে চাইলে আমাদেরকে ক্লাইমেটের যে সমস্ত ভালনারেবিলিটি তৈরি হচ্ছে সেই জায়গাগুলোকে ফোকাস করা খুব প্রয়োজন। ইএসডিওর পরিবেশ সুরক্ষা কার্যক্রমে আমাদের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির মাহিলাপাড়া নিরাপদ সবজি পল্লী এবং প্রকৃতি বান্ধব কৃষি সংগ্রহশালা কার্যক্রম। সেই সঙ্গে থাকবে সবুজ বিপ্লবে একজন সুমিত্রা রানী সফল ঘটনা এবং প্রতিবেদনের শেষাংশে থাকবে ইট ভাটায় টপ সেল ব্যবহারে কৃষি বিপর্যয় ভিত্তিক তথ্য। শুরুতেই মাহিলাপাড়া নিরাপদ সবজি পল্লী। এর আগে চলুন দেখে আসি ইএসডিওর পরিবেশ বান্ধব কৃষি নিয়ে প্রচারিত প্রতিবেদনের অংশ বিশেষ। শুরুতেই মাহিলাপাড়া। সাম্প্রতিক সময়ে মাহিলাপাড়া নিরাপদ সবজি পল্লী নামটি ব্যাপকভাবে পরিচিতি অর্জন করেছে, যেখানে পুরো গ্রামে কৃষক ভাইয়েরা এখন সবজি উৎপাদনে জৈব সার, জৈব বালাইনাশক, হলুদ ফাঁদ, ফেরোমেন ট্র্যাপ ইত্যাদি ব্যবহার করেন। অথচ একসময়ে এই গ্রামে কৃষক ভাইয়েরা শতভাগ অজৈব উপায়ে সবজি উৎপাদন করতেন। কৃষিবিদ তৌফিকুর রহমান পরিবেশ সুরক্ষায় ইএসডিও যে কাজগুলো করছে তার মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদন বা নিরাপদ সবজি একটা মেজর কম্পোনেন্ট। এই নিরাপদ খাদ্য উৎপাদনে আপনারা কোন ধরনের কাজ করছেন, তার সাফল্য কেমন? নিরাপদ সবজি প্রোগ্রাম মূলত শুরু হয়েছিল চাষিদের নিরাপদ সবজি উৎপাদন, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ, কৃষিক্ষেত্রে সম্পৃক্তকরণ প্রেক্ষাপট নিয়ে শুরু করেছি। জি, এই প্রেক্ষাপট নিয়ে মূলত কত সালে শুরু করেন আপনি নিরাপদ খাদ্য? এটা মূলত 2021 সালে এটা 2021 থেকে 25-26 এই যাবৎ এই নিরাপদ খাদ্য ভিত্তিক কি অর্জনটা আসলো আপনাদের ইএসডিওর যে কাজগুলো করছেন? জি, নিরাপদ সবজি উৎপাদনের জন্য মূলত আপনি একটু খেয়াল রাখবেন যে পরিবেশ দূষণের জন্য যে গ্রিনহাউস গ্যাস ইমিশন হয় তার প্রায় 10% কিন্তু ব্যাড এগ্রিকালচার প্র্যাকটিসের কারণে হয়। তো আমরা চেষ্টা করে যাচ্ছি বা চাষিরা এখন আমাদের পরামর্শে চেষ্টা করে যাচ্ছে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস করে যাচ্ছে, গ্যাপ অনুসরণ করে যাচ্ছে এবং এর ধারাবাহিকতা আমরা এখন স্মার্ট এগ্রিকালচারের দিকে ধাবিত হচ্ছি। আমরা নেট হাউস, পলি হাউস, স্মার্ট এগ্রিকালচার বলতে আপনি কোন কোন কম্পোনেন্ট যুক্ত করেছেন? এর মধ্যে আমরা একটা নেট হাউস করেছেন। জি, আমরা যদি মাটি ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, মাটি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা প্রথমত মাটি পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি ওনাদেরকে এবং মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তারা জমিতে সার প্রয়োগ করছে, ফার্টিলাইজার করছে। দ্বিতীয়ত এখানে বিভিন্ন ধরনের যে জৈব সার যেগুলো আছে, ভার্মি কম্পোস্ট আছে, ভার্মি কম্পোস্টের প্লান্ট আমরা স্থাপন করে দিয়েছি, সেই ভার্মি কম্পোস্ট তারা জমিতে ইউজ করছে। তারা নিজের বাড়িতেই সার প্রোডাকশন করতে, সেগুলো তারা অ্যাপ্লিকেশন করতেছে। দ্বিতীয়ত যদি আমরা বলি যে মালচিং পেপার ইউজ করছেন এবং তারা যে প্রাকৃতিক যে মালচিং যেগুলো আছে সেগুলো তারা এখানে প্র্যাকটিস করছে।
আর এগুলো সবই নিরাপদ খাদ্য উৎপাদনে আপনারা যুক্ত করে দিতে পারবেন। জি জি তা আপনারা জৈব রাসায়নিক যে যে ব্যবহার করছেন তার জন্য আপনারা কোন ধরনের জৈব রাসায়নিক কীটনাশক ব্যবহার করছেন এর মধ্যে? আমরা এখানে মূলত যে রাসায়নিক সারের আমরা বলি না যে অর্গানিক ফার্টিলাইজেশনের কথা বলছি না, আমরা এখানে নিরাপদ সবজির কথা যেহেতু বলছি, আমরা যেহেতু এখানে অর্গানিক ফার্টিলাইজার পাশাপাশি তার বিভিন্ন ধরনের নিজে উৎপাদিত বাসায় উৎপাদিত যে জৈব সারগুলো আছে সেগুলো ইউজ করছে তারা। দ্বিতীয়ত এখানে তারা পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে প্র্যাকটিসটা এখানে করা হচ্ছে সেটা সোলার ইরিগেশনের ব্যবস্থা করা হচ্ছে, ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা করা হয়েছে, স্প্রিংলার ইরিগেশনের ব্যবস্থা করা হয়েছে। ইএসডিইউ এর পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের সহযোগিতায় মাহিলাপাড়া এখন ঠাকুরগাঁওয়ের জন্য একটি নিরাপদ সবজি পল্লী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষি উদ্যোক্তাদের মধ্যে জৈব কৃষির কলাকৌশল সম্প্রসারণে মাহিলাপাড়ায় গড়ে তোলা হয়েছে প্রকৃতি বান্ধব কৃষি সংগ্রহশালা ও শিক্ষণ কেন্দ্র। এখানে প্রকৃতি বান্ধব কৃষি উপকরণ যেমন প্রায় 50 ধরনের জৈব বালাইনাশক এবং বিভিন্ন ধরনের জৈব সার সংরক্ষণ করা হয়েছে। তো সেই যে আপনারা প্রকৃতি বান্ধব কৃষি শিক্ষণ কেন্দ্র করেছেন, এর মধ্যে দিয়ে আপনারা জৈব কৃষিটাকে কিভাবে কৃষকের মাঝে পৌঁছান, মানে এই শিক্ষণ কেন্দ্র হওয়ার পিছনে কারণটা কি এবং তাদের কি শেখাচ্ছেন, তারা কি ফিডব্যাক দিচ্ছে? এই প্রকৃতি বান্ধব কৃষি সংগ্রহশালায় আমরা চাষিরা যে প্র্যাকটিসগুলো করে, বিশেষ করে যারা যে জৈব বালাইনাশকগুলো ইউজ করে সবগুলো স্যাম্পল কিন্তু এখানে আমরা সংরক্ষণ করেছি। আচ্ছা, যদি আপনি দেখতে পারেন যে রসুনের নির্যাস, তার মানে এখানে রসুনের নির্যাসটাও আমরা এখানে রেডি করে রেখেছি, সেই সাথে আপনি এখানে একটু ব্যাখ্যাও কিন্তু দেওয়া আছে যে কিভাবে এই ব্যাখ্যাগুলো কৃষকরা তারা লেখাপড়া জানেন, তারা এই ব্যাখ্যা কিভাবে বোঝান তাদেরকে? আপনাদের কোনো অ্যাটেন্ডেন্স থাকে বা এখানে সহযোগিতা করা? আমাদের ফিল্ড লেভেলের একজন সবসময় এখানে কন্টিনিউয়াস থাকে, সেই সাথে এখানে চাষিরা ভাইয়েরা যারা আছে তারাও এখন প্র্যাকটিস হয়ে গেছে। একটি বুকলেট রয়েছে না, এগুলোই মোটামুটি উপাদান একটা মডিউলও আছে, এটা আমাদের প্রকৃতি বান্ধব যে কৃষি প্র্যাকটিসগুলো করা হয় সেই মডিউলও এখানে এটা আপনি ইএসডিইউ থেকে এটা পাবলিশ করেছেন। এখানে অনেক কৃষক আসছে, আপনি দুজনের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার কি নাম? আমার নাম প্রবীণ চন্দ্র বর্মন। আচ্ছা, বরং আপনি আজকে যে দেখতে আসছেন এখানে এই শিক্ষণ কেন্দ্রে, কি মনে হচ্ছে, কি দেখলেন, কি মনে হচ্ছে? না, এটা আমাদের প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা খুবই মানে উৎসাহিত হয়েছি যে এটা এই যে গোমূত্র এখানে এগুলো এটা আমরা নিরাপদ সবজিতে আমরা ব্যবহার করি, এতে আমাদের ফসলের অনেকটা ইয়ে হয়, পোকা বালাই। আগে তো এসব ব্যবহার করতেন না, আমরা এখন কি শতভাগে গ্রাম সবাই ব্যবহার করে? প্রায় করে আমাদের এলাকার সবাই প্রায় করে। তৌফিক সাহেব, এছাড়াও কি কোনো উপাদান রয়েছে যেগুলো কৃষকদের সামনে উপস্থাপন করা উচিত? যেমন আপনি আরো অনেকগুলো বিষয় এখানে উপস্থাপন করতে, কিছু লার্নিং আসতো আপনি এখান থেকে? যে আমরা তো এটা আসলে শেষ, এটা তো হবে না, আমাদেরকে আরও বিভিন্ন ধরনের উপকরণ আমরা ধীরে ধীরে এখানে সংরক্ষণ করব। আমরা চাই এখানে একটু গবেষণা হোক, গবেষণাধর্মী নিরাপদ সবজি উৎপাদন বা অর্গানিক কৃষির যে ব্যবস্থাপনা আছে, যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা হবে। তাহলে একটি গ্রাম দেখি ইএসডিইউ সারা ঠাকুরগাঁকে জৈব নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে পারবে? না, আমরা একটি গ্রামের কথা বলছি না, আমরা ঠাকুরগাঁ এবং বালিয়াডাঙ্গিতে প্রায় 8টা পল্লী, কিন্তু এই ধরনের পল্লী স্থাপন 8টা রয়েছে, 8টা পল্লী স্থাপন করতে পেরেছি। বাট মিউজিয়ামটা আমরা এই জায়গায় করেছি যেহেতু ঠাকুরগাঁ থেকে পাশাপাশি এই জায়গাটি, যাতে আপনি বলছিলেন প্রায় 2 থেকে 3 হাজার লোকে যাবত আসছে, তারা দেখে যাচ্ছে। মনিটরিং করেন যারা দেখে যাওয়ার পর তারা ব্যবহার করলো কিনা? অবশ্যই মনিটরিং করা হয়। এখানে বিশেষ করে অনেকে আছেন এখানে বিভিন্ন সময় তো ঘুরতে আসেন, যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁ, বিভিন্ন জায়গায় আসেন, যারা কৃষির উপর যাদের আগ্রহ আছে তারা এই জায়গাগুলোতে যখন জানেন, আমরা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, ইউএসডি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগুলো তাদেরকে বলা হয় যে আমরা এই জায়গায় আমাদের এক মিউজিয়াম আছে, আপনারা দেখে যেতে পারেন, তারা আসছে। এই ছিল ইএসডিইউ কর্তৃক পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী কৃষি শিক্ষণ কেন্দ্র, যেখান থেকে কৃষকরা জৈব বালাইনাশক নানা রকম প্রযুক্তি, নানা রকম স্যাম্পল এখানে দেখতে পাচ্ছে। আমরা আশা করি যে এই কর্মসূচি যদি সারা বাংলাদেশে বাস্তবায়িত হয় তাহলে আমাদের দেশে আগামীতে প্রতিটি গ্রাম হয়ে উঠবে একটি নিরাপদ সবজি উৎপাদন কেন্দ্র। ঠাকুরগাঁ সদরের চাটাইপুকুর গ্রামের একজন সফল নারী উদ্যোক্তা হচ্ছেন সুমিত্রা রানী। 2021 সালে মাত্র 6 শতক জায়গা নিয়ে শুরু করেন নার্সারি। প্রথমে পলিব্যাগে চারা উৎপাদন করতেন সুমিত্রা রানী। সেই সময় তার বাৎসরিক চারা উৎপাদন ছিল প্রায় 4 থেকে 5 লক্ষ, কিন্তু পলিব্যাগের 40% চারা নষ্ট হতো
এবং চারা বিক্রি করে তিনি আয় করতেন বছরে 3 থেকে 4 লক্ষ টাকা। বছর শেষে বরাবরই লোকসান গুনতে হতো সুমিত্রা রানীকে। 2022 সালে সুমিত্রা রানী যুক্ত হন ইএসডিউর পরিবেশ কর্মসূচিতে। শুরু করেন চারা উৎপাদনে কোকোডাস্ট ও ট্রে পদ্ধতি। এখন তার বাৎসরিক আয় 15 লক্ষ টাকা। পাশাপাশি এলাকার হতদরিদ্র 10 জন মহিলাকে কর্মসংস্থান সৃষ্টি করেছেন তার নার্সারিতে। কথা হলো সুমিত্রা রানীর সঙ্গে। 2020 সালে আপনার কিরকম চারা উৎপাদন করতেন আর এখন কি উৎপাদন করতেছেন? তখন চারা কম উৎপাদন করতাম, অত চাহিদা মনে করেন পুরো চারা কি পড়ে থাকে নাকি সব বিক্রি হয়ে যায়? সব বিক্রি হয়ে যায়। তো কারণে এগুলো কৃষকরা নিয়ে যায়। কৃষকরা সব বিক্রি সব আচ্ছা বলেন তো, প্রথম শুরু করছিলেন তখন এত কৃষক আসতো? না, কৃষক আসতো না, কৃষকদের বুঝাইতে লাগতো। তো কৃষকের খবর কি করে যেখানে একটা নার্সারি আছে? মানে ওরা সব শুনে এবং আমরা যে মেমো করি, মেমোর মাধ্যমে ওরা মানে মোবাইলে, এখন তো মোবাইলের যুগ, ওরা মোবাইল করে কোথায় নার্সারি আছে, মানে যেখানে ভালো জিনিস পাওয়া যায় সেখানে তো ওরা আসবে। আচ্ছা, আমরা জানি যে এটা এই নার্সারি বিষয়ে ইএসডিও কৃষকদের উপকার তারা লিঙ্ক করে দিয়েছে। তো লিঙ্কেজ করার পরে কি আপনার ব্যবসা বাড়ছে নাকি আগে ব্যবসা ছিল? এখন অনেক ব্যবসা বাড়ছে। আচ্ছা, বাড়ছে। আগে কৃষকরা কি ধরনের প্রশ্ন করতো, এখন কি ধরনের প্রশ্ন করে? মানে এখন তো কোনো প্রশ্নই করে না, শুধু আমাকে চারা দেন। কারণটা কি? কারণটা এখন এখানে দেখতেছে চারা সুস্থ সবল থাকে, কোনো মরে না, রোগ বলাই কম, ওই জন্য মানে কোনো প্রশ্ন করে না। আগে মাটি চারাতে অনেক প্রশ্ন আছে। এত বড় যে বিশাল আপনার সাফল্য দেখতে পাচ্ছি, এর পিছনে ইএসডির ভূমিকা কি? ইএসডির ভূমিকা হচ্ছে যে আমাদের কিছু সহযোগিতা করতেছে, কিভাবে কোকোডাস্ট ব্যবহার করতে হয় এগুলো তারা শিখাইছেন। কৃষকদের মনে করেন ওরা আসতে বলতেছে এখানে। আচ্ছা, কোকোডাস্টের চারা সুবিধা কি বলেন তো আমাকে একটু? এই যে প্লেটটা আমাকে একটু বোঝান তো, কোকোডাস্টের চারা সুবিধা কি? এই যে তার সুবিধা হচ্ছে যে কোকোডাস্ট চারাটা সুবিধা হচ্ছে যে তাড়াতাড়ি তোলা যায়, আর মাটির চারা তাড়াতাড়ি তোলা যায় না, ওটা ছিঁড়ে যায়। আচ্ছা, এই যে মানুষ চারাটা সবল সুস্থ থাকে। এই যে মানুষ 20 মাইল 30 মাইল দূরে নেবে, এই চারা নষ্ট হয় না? নষ্ট হবে না, এটা মনে করেন আমরা তুলে কার্টনে ভরাট করে দিই। আচ্ছা, ভরাট করে দিয়ে তখন ওরা নিয়ে যায়। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে ইটভাটার সংখ্যা প্রায় 8,700টি, যেখান থেকে প্রতি বছর প্রায় 1,700 কোটি ইট উৎপাদিত হচ্ছে। এতে 38,000 হেক্টর জমির মাটি ব্যবহার করা হয়, যার 65% কৃষি জমির টপ সয়েল। ফলে একদিকে যেমন কৃষি জমি ক্রমান্বয়ে অনুর্বর হয়ে পড়ছে, অন্যদিকে চাষযোগ্য জমির পরিমাণ কমে আসছে। ভাটা হলে মাটি, উর্বর মাটিটা কাটে নেওয়া যায়। আবার মনে করেন যে ওই ধোয়া গেলাতে ভুট্টা করলে ভুট্টার ওই ধোয়ার ক্ষতিতে ভুট্টার ফসল হয় না, দানা হয় না, গায়না হয়। এই তো নানান দিক দিয়ে ক্ষতি ভাটা হইলে আর কি। মনে করেন যে এই ধোয়াতে ধুলাবালাতে মানুষের নাক কানে যায়, ধুলাবালায় কাশের ক্ষতি হয়, নানান দিক দিয়েই ক্ষতি। মানে এই ধোঁয়াটা মনে করেন যে ফসল পাতি গাছের ফল কম হয়, আম লেচু এটা ওটা এই ধোঁয়ার জন্য। আমরা জানি যে দেশের টপ সয়েল নিয়ে যে ইটের ভাটা তৈরি হচ্ছে, এটি এই দেশের শুধু পরিবেশের বিপন্নতা না, আমাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি দাঁড়াচ্ছে। তো যে কারণে আমরা এই টপ সয়েলের বিপরীতে যেন এই ইট ভাটা তৈরি না হয়, এজন্য বিকল্প যে ইট, যেটির সঙ্গে কোনোভাবেই টপ সয়েলের সম্পর্ক নেই, এটিকে কিন্তু রংপুর বিভাগে একটি আন্দোলনে পরিণত করেছি। এবং আমাদের উদ্যোক্তারা এখন কিন্তু এই ইটকে নানাভাবেই কিন্তু এই যে আপনার চিমনি ভাটার ইট, তার পরিবর্তে কিন্তু যে টেকসই ইট, সেটিকে প্রমোট করছে। আমাদের এখানে হাসপাতালে প্রতিদিন প্রায় বিভিন্ন রকম রোগ নিয়ে মানুষ আসে। তার মধ্যে কিছু বাচ্চা বা কিছু বয়োজ্যেষ্ঠরা আসে যাদের বিভিন্ন রকম ফুসফুসজনিত সমস্যা থাকে, যেমন শ্বাসকষ্ট, হঠাৎ করে অনেক দিন থেকে জ্বর, তাদের বুক চেপে ধরে, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আসে। আর এদের হিস্ট্রি নিলে জানা যায় যে তারা বিভিন্ন ইটভাটার কাছে থাকে বা লোকেরা ইটভাটায় কাজ করে এরকম। তো ইটভাটার যে কালো ধোঁয়া বা ওখানকার যে দূষিত পদার্থগুলো থাকে সেগুলো আমাদের বিভিন্ন রকম ফুসফুসজনিত রোগ করে। এর ফলে অ্যাজমা, বড়দের সিওপিডি, বয়োজ্যেষ্ঠদের আরও বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন অ্যাসপারজিলোসিস, নিউমোনাইটিস, এই রোগগুলো নিয়ে আসে তারা। তো এক্ষেত্রে তাদের শ্বাসকষ্টটাই বেশি হয়ে থাকে
এবং অনেক দীর্ঘদিন ধরে কাশি থাকে এবং এটা পরবর্তীতে যায় কোনো বড় ধরনের রোগের সৃষ্টি করে। পরিবেশের এই সংকুল অবস্থার প্রেক্ষিতে সরকারিভাবে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ নীতির ভিত্তিতে মাটির ইটের ব্যবহার ক্রমান্বয়ে সীমিত করে পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে দেশে ব্লক ইট উৎপাদন এবং আবাসন নির্মাণ সামগ্রীর ব্যবহারে উদ্যতকরণে নানা রকম কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এরই প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পিকেএসএফ এর সহযোগিতায় ইএসডিও রংপুর বিভাগের 8টি জেলায় 26টি উপজেলায় স্মার্ট প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। স্মার্ট প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ইএসডিও আশা করছে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষি জমির টপসয়েল রোধ হবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং ফলন বাড়বে, যা জাতীয়ভাবে খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। জ্বালানি শক্তি সঠিক ব্যবহারে কার্বন নিঃসরণ সীমিত হবে এবং পরিবেশ সমন্বিত হবে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমে টেকসই শিল্পায়ন সুবিধাও নিশ্চিত হবে। ইএসডিও কর্তৃক পরিচালিত পরিবেশ সুরক্ষা নিয়ে ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।